আসছে এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকুন। Asian Radio 90.8 FM. ঘটনাটি আমার চাচার কাছ থেকে শোনা। ঘটনা এসে জায়গাটার নাম হলো দুবাই বাগ, যেখানে এখনো কোনো মানুষ বাস করে না, তবে অনেকেই চাষাবাদ সহ বিভিন্ন কাজ করে থাকেন ওই জায়গাটিতে। দিনের বেলায় যেন অন্ধকার হয়ে থাকে। এখান থেকে 2 মাইল দূরেই বাস করে হিন্দু জনগোষ্ঠী। ওই হিন্দু এলাকায় কোনো মানুষ মরে গেলে দুবাই বাঘের বিভিন্ন জায়গায় লাশ পোড়া দেওয়া হয়। এখন আসি আসল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল আমার এক চাচার সাথে। আমার চাচা একজন কৃষক। তিনি দুবাই বাগে বেগুন চাষ করেন। বেগুন পেড়ে বাজারে নিতে অনেক দেরি হয়ে যাওয়ায় আমার চাচা ভাবলেন যে আজানের পরপরই ঘুম থেকে উঠে বেগুন পাড়তে চলে যাবে। তাই তিনি পাশের বাড়ির দুলালকে আগেই বলে রেখেছিলেন আজানের পর তাকে যেন ডাক দেয়। দুলালও আমার চাচার সাথে কাজ করে। হঠাৎ আমার চাচার কারো ডাক শুনে ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখল দুলাল চলে এসেছে আর আমার চাচাকে বলছে, চল বেগুন পাড়িয়ে গিয়ে। আমার চাচা কিছু না বলেই 2টা খাঁচা, একটা লাঠি আর লাইট নিয়ে রওনা দিল। দুজন কথা বলতে বলতে দুবাই বাঘের কিছুটা কাছে চলে আসা মাত্রই যেন অনেক অন্ধকার ঘনিয়ে আসলো। আরো আমার চাচা লাইটটা অন করলো। দুলালও তার টর্চ লাইট অন করে। আগেই বলে রাখি, আমার চাচা ভয় অনেক কম পায়। ভয় পায় না বলেই চলে। চলার পথে কথায় কথায় আমার চাচা দুলালকে বলে, তুই কি ভয় পাস? তখন দুলাল ভেজা গলায় পড়ে, আমি ভয় পাই না, আমি ভয় পাওয়াই। আর কিছু দূরেই একটা শ্মশান ঘাট, তারপরে চাচার বেগুন ক্ষেত। হাঁটতে হাঁটতে তারা শ্মশান ঘাটের কাছে চলে আসে। হঠাৎ আমার চাচা লক্ষ্য করে দুলাল যে টর্চ লাইট জ্বালাচ্ছে ওটার আলো রক্তের মতো লাল, যা স্বাভাবিক আলোর মতো নয়। চাচা দুলালকে বলে, তোর লাইটের আলো এরকম কেন? দুলাল চাচাকে বলে, তোর সাহস এত বেশি কেন? তখন চাচা কিছুটা আতঙ্ক অনুভব করে চাচা দুলালকে বলে, কি রে, আজ এখনো সকাল হচ্ছে না কেন রে? দুলাল বলে, কি জানি। তখন চাচা লাঠিটা দুলালকে দিয়ে বলে, দুলাল তুই এখানে দাঁড়া, আমি ক্ষেতটা দেখে আসি। দুলাল বলল, যাও। চাচা খেতে লাইট টিপ দিয়ে দেখে 10 থেকে 12টা গরু খেতে গোতাগুতি করছে। চাচা তখন মাটি দিয়ে ছুঁড়ে মারছে আর দুলালকে ডাকছে, কিন্তু দুলাল সাড়া দিচ্ছে না। তাই চাচা দুলালের কাছে একটা দৌড় দেয় লাঠি আনার জন্য। দুলাল যেখানে ছিল সেখানে যেতে চাচা দেখে 10টা ষাঁড় গরু দুলাল যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় পাশাপাশি ভাবে দাঁড়িয়ে আছে। তখন আমার চাচা মাটি থেকে একটা ইট নিয়ে ছুঁড়ে মারল এবং একটা গরুর মাথায় গিয়ে লাগলো। তখন আমার চাচা দেখল সবগুলো গরু তার দিকে ছুটে আসছে। তখন চাচা পেছন দিকে দৌড় দেওয়ার ব্যবস্থা করতেই তার লাইটটা হাত থেকে পড়ে যায় এবং চাচা কালো অন্ধকারে গরুগুলো তেড়ে তার দিকে আসছে এবং চাচা কালো অন্ধকারে গরু তেড়ে আসা দেখে
তাড়াতাড়ি দৌড় দিতেই গাছের ঠোঁসা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আজান দিতেই দুলাল তার বাড়িতে এসে তাকে ডাক দেয়। পরে তার স্ত্রী বলে, ও তো তোমার সাথে বের হবে বলে বলেছিল, আজানের আগেই না তোমার সাথে গেল। তখন দুলাল ব্যাপারটা বুঝতে পেরে তখন দুলাল আরো মানুষ নিয়ে দুবাই ভাগে গিয়ে দেখে বেগুন ক্ষেতের পাশে চাচা অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে বাড়ি আনা হলে কিন্তু সে জানি কেমন জানি শয়তানি আচরণ করতে থাকে। হঠাৎ করে মুচকে মারে, হঠাৎ করে খিচুড়ি মারে। পরে কবিরাজ আনা হয়। কবিরাজ আমার চাচাকে ভালো করার মুহূর্তটা ছিল আরো ভয়ঙ্কর। এতটুকুই ছিল আমার কাছে। আমার মামার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা ভয়ঙ্কর এক রাতের ঘটনা। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের সাথে। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে প্রায় রাত 11টা থেকে 12টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে বলেছে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলেছে একটু ভেতরে একটি পুরনো টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভেতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন সে পেল না আর দেখল যে জঙ্গলে কেউ নেই, তখন সে একটা গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসবে তখন সে হঠাৎ করে দেখতে পেল তার জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, এই তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল পাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এতক্ষণ ধরে খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর ওই মুহূর্তে দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণ দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখল যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে আসছে, তাদের মুখে এখনো রক্ত মাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে
গিয়ে দেখেছে তাকে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটিতে। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটিতে বেঞ্চে শোয়া অবস্থায়, এবং তার চারপাশে অনেক মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি, তাই একটু দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছে। আমরা কয়েকজন জঙ্গলের ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনতে পাইনি। সব শোনার পর দোকানদার বলেছে তোমার সাথে একজন করে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, তুমি শোনোনি। এখানে অনেকে অনেক কিছু দেখে। আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলা ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়, তারা ওই দোকানে বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতরে ওই জায়গাটিতে যায় যেখানে ড্রাইভার দেখেছিল মেয়ে দুটোকে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখেছে সেখানে একটি আধা খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে। ছোটবেলা থেকেই ব্যাখ্যার অধিক বিশেষণ নিয়ে আমার অসীম অধিক আগ্রহ। এসব বিষয়ে তথ্য সংগ্রহে আমার কোনো ক্লান্তি নেই। তাই রহস্যের খোঁজ পেলে আর দেরি করি না, ছুটে যাই ঘটনাস্থলে। আর এ ধরনের ঘটনা সংগ্রহের জন্য নানা ধরনের লোকের সাথেই কথা বলতে হয়। এবারও তেমনই এক লোকের সাথে এসব নিয়ে কথা বলার সুযোগ এসে গেল। লোকটির নাম করিম মিয়া। তিনি মৃত মানুষের জন্য কবর খোঁড়া এবং দাফন কাজ সমাধান করে থাকেন। প্রায় 10 বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। আর আমি যে ধরনের গল্পের জন্য হয়রান, সে ধরনের ঘটনা তার জীবনে নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত বছর আমার এক আত্মীয় লাশ দাফনের সময় তার সাথে পরিচয় হয়। তখন তার মুখ থেকে বেশ কিছু কাহিনী শোনা হয়। যদিও তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী সে বলতে চায়নি সেদিন। অনেক জোর করার পরও আমি আমার মোবাইল নাম্বার তাকে দিয়ে আসি এবং প্রয়োজনে যোগাযোগ করতে বলি। এর মাঝে কেটে যায় অনেক দিন। তার কথা প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ গতকাল অচেনা একটা নাম্বার থেকে ফোন পেলাম। সেই লোকের ফোন। ভাবলাম সেই লোকের ফোন। তার চেয়ে বড় কথা, তিনি তার ঘটনাটি আমাকে বলতে চান। এই ঘটনা কাউকে না বললে কি তিনি শান্তি পাচ্ছেন না।
তাছাড়া অন্য কেউ এই ঘটনা বিশ্বাসও করবেন না। তো পরদিনই দেখা করার সিদ্ধান্ত নিলাম। করিম মিয়া বলল যে কবরস্থানে তিনি ঘটনার শিকার হয়েছেন, সেখানে তিনি এই কাহিনী বলতে চান। আর সময়টাও রাতে হলে তার জন্য ভালো হয়। আমার কোনো আপত্তি ছিল না। সময় ঠিক করলাম রাত 12টা। আমি পৌঁছে গেলাম সময় মতোই। কবরস্থানের একটু সামনে গিয়ে দাঁড়ালাম। বেশ রাত, আর জায়গাটাও কেমন যেন নির্জন, তাই একটু অস্বস্তি হচ্ছিল। যদিও সেসবে পাত্তা দিতাম না। একটু পরে ধীর পায়ে কারো এগিয়ে আসার শব্দ পেলাম। হ্যাঁ, করিম মিয়াই আসছে। ছোটখাটো গরনের করিম মিয়া ধীর পায়ে এগিয়ে আসছিল। কাছে এসে বলল, ভাই সাহেব, একটু দেরি করে ফেললাম। এই বলে আমাকে নিয়ে কবরস্থানের একটু সামনে বসার মতো একটা জায়গায় আমরা বসে পড়লাম। কোন রকম ভূমিকা ছাড়াই সে তার কাহিনী বলা শুরু করল। এখানে করিম মিয়ার ভাষায় আঞ্চলিকতাটা উচ্চ রাখা হলো। সেদিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের পূর্ণ আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি আর আমার নিত্যদিনের সঙ্গে জহির মিলে একটা কবরে বেড়া লাগানোর কাজ শেষ করে বাসার দিকে রওনা হলাম। কবরস্থানের গেটের কাছে এসে দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা পাঞ্জাবি, মুখে ভদ্র দাড়ি, তাদের হাতে একটা লাশ কাপড়ে মুড়িয়ে রাখা। দেখে বুঝলাম কোনো বাচ্চার লাশ হবে। তারা বলল, চাচা, লাশ দাফন করতে হবে। আমি বললাম, লাশ দাফনের আগে স্থানীয় হুজুরের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি লোক দুজনকে দাঁড়াতে বললাম। হুজুরের বাসা একটু সামনেই। আমি আর জহির হুজুরের বাসার দিকে হাঁটা দিলাম। যাওয়ার সময় দেখলাম লোক দুটি গেটের সামনে দাঁড়িয়ে। হুজুরের সাথে কথা হলো। তিনি আমাদেরকে কবরস্থানে গিয়ে দাঁড়াতে বললেন। তিনি কিছুক্ষণ পর এসে লোকগুলোর সাথে কথা বলবেন। তো আমরা আবার ফিরে চললাম। রাত তখন আরেকটু গভীর। চারপাশ চাঁদের আলোয় ভিন্ন অবয়ব। তো আমরা আবার ফিরে চললাম। রাত তখন আরেকটু গভীর। চারপাশ চাঁদের আলোয় ভিন্ন আলোয় নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু সে লোক দুটোকে কোথাও দেখতে পেলাম না। একটু অবাক হলাম। জহির গেট খুলে কবরস্থানের ভেতরে ঢুকলো। আমি বাইরেই খুঁজতে লাগলাম। তাদের তো ভেতরে ঢোকার কথাই নয়। অনেক খুঁজে না পেয়ে ধীর পায়ে কবরস্থানের ভেতরে ঢুকলাম। সেই সময় জহিরের বিকট চিৎকার শুনলাম। একটা চিৎকারই কানে আসলো। দৌড়ে গেলাম চিৎকার লক্ষ্য করে। কিছু দূর যাওয়ার পর চোখের সামনে যে দৃশ্য দেখতে পেলাম তাদের সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। সে লোক দুটির হালকা অবয়ব চোখে পড়ছিল। তারা পেছনের দিকে মুখ করে আছে। তাদের হাতে সেই বাচ্চার কাপড়ে মোড়ানো লাশ। লাশের উপরের দিকে কাপড় ছেড়ে নেওয়া হয়েছে। মাথাটা আগলা ধরে দুজন মিলে গভীর আগ্রহে লাশটিকে নখ দিয়ে আছড়ে ক্ষত বিক্ষত করছে। তাদের মুখ থেকে এক ধরনের জান্তব উল্লাসের গো গো জাতীয় আওয়াজ ভেসে আসছিল। একটু পাশেই পড়ে আছে জহিরের নিথর দেহ।
প্রাণ আছে কিনা ঠিক বোঝা গেল না। এসব দৃশ্য আমার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। অবস্থা এমন যে অজ্ঞান হতেও ভুলে গেছি। মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকেই মৃত্যু ঘটবে আমার। আমার শ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজে হঠাৎ সেই জন্তুগুলো ঘুরে তাকালো আমার দিকে। সে এক অদ্ভুত ভয়ঙ্কর চেহারা, ঘাড়ের উপর গোলাকার এক মাংসের স্তূপ, সেখানে চোখ, নাক, ঠোঁটের কোনো অস্তিত্ব নেই। ঘাড়ের উপর মাংসের পিণ্ডিটা অনেকটা তরল জাতীয়, কেঁপে কেঁপে উঠছে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, চোখহীন অথচ ভয়ঙ্কর প্রখর সেই দৃষ্টি, মুখে সুদক্ষ হাসির রেখা। আর সহ্য করা সম্ভব হল না। নিঃশব্দে লুটিয়ে পড়লাম মাটিতে। এরপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। আমাকে হাসপাতালে নিয়ে আসছেন সেই হুজুর। জহিরকে বাঁচানো সম্ভব হয়নি। তাদেরকে আমি কিছু জানাইনি, শুধু বলেছি ভয়ঙ্কর কিছু ঘটেছিল। হুজুর আর আমাকে কিছু জিজ্ঞাসা করেননি। ওই ঘটনা আর কাউকে বলতে পারিনি। আজ আপনাকে বলে স্বস্তি পেলাম। ঘটনা শুনতে শুনতে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, বড় অদ্ভুত কাহিনী, ঠিক বিশ্বাস হয় না। করিম মিয়া হেসে উঠে বলল, না করলেই ভালো। অনেক রাত হয়েছে, আপনার ফেরা উচিত। তার এই কথায় স্বস্তি ফিরে পেলাম। আসলে অনেক রাত। উঠে দাঁড়ালাম আমি, ফিরতে হবে। করিম মিয়া, যাই তাহলে। আপনার সাথে পরে একদিন এই বিষয়ে কথা হবে। উঠে দাঁড়াতেই মোবাইল বেজে উঠল। অচেনা একটা নাম্বার থেকে কল। কল ধরতেই পরিচিত এক কণ্ঠে বলে উঠল, ভাইজান, বড় বিপদে পড়ে গেছি, আজকে আর আসতে পারবো না। ঘটনাটা কি তা আর শোনা হলো না। মোবাইল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর বিস্ফোরিত চোখ করিম মিয়ার দিকে। করিম মিয়া ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। তার ঘাড়ের উপর মাংসের তলা কিলবিল করছে, মুখে অপার্থিব এক ব্যঙ্গের হাসি। চোখহীন অথচ তীব্র এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর কি হলো আমি আর বুঝতে পারলাম না। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে একজন লিসেনার রয়েছেন, যার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। তার আগে আপনার নামটা জানতে চাইবো প্লিজ। আমার নাম জাকির চিবজিনা। জি, আপনি কোথায় থাকেন এবং কি করেন? আমি লয়ার। আমি আসছি এই মুহূর্তে বাড্ডা থেকে। আমার দেশের বাড়ি পাবনাতে। আর আমার সবগুলো ঘটনাই পাবনাকে ঘিরে, আমার গ্রামকে নিয়ে। গ্রামকে ঘিরে আসলে আমার ঘটনাটা। আপনি কি সেখানেই বড় হয়েছেন? জি, আমি সেখানেই বড় হয়েছি। জি অবশ্যই। তাহলে আমরা আপনার কাছ থেকে অনেক ঘটনা আসলে অফিয়ারের কথা বলে যতদূর জানছিলাম সবকিছু সময় নেই। আপনার কাছ থেকে যে মেজর ঘটনাটা আমরা জানতে চাচ্ছিলাম সেটা প্লিজ একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি, থ্যাংক ইউ। আমি অনেক ছোট, তখন ক্লাস 4-এ পড়ি। ওই সময় আমার পাশের বাড়ি থেকে 2 বাড়ি পরে আমার এক চাচাতো ভাই বিষ খেয়ে মারা যায়। তো আমরা সন্ধ্যা 7টার দিকে আমার ওই চাচাতো ভাই মারা গেল। আমরা ঘটনা পরপরই তো ওই বাড়িতে সব কান্নাকাটি, ওখানে আছি। আমি কিছু সময় পরে ওই আমার চাচাতো ভাইদের বাড়ির পাশে একটা খড়ের পালা, যে গরুকে যে ঘাস খাওয়ায় যে খ্যারগুলো, জি জি, ওই খ্যারগুলা পালাতে আমি ছোট মানুষ ওইখানে দাঁড়া থেকে পেশাব করতেছি।
আচ্ছা আচ্ছা। তা আমার ওই চাচাতো ভাই যে চাচাতো মারা গেছে, ওই চাচাতো ভাই বললো যে তুই এখানে দাঁড়া পেশাব করিস কেন? কথাটা কেমন যেন, শব্দটা এই আমার মতো শব্দ না, তার শব্দটা কেমন যেন একটা একটু বিদগুটে টাইপের ছিল। বিদঘুটে, আমি আচ্ছা। বুঝতে পারছি। তাই আমি সুবহান ভাই, সুবহান ভাই আমার সাথে দাঁড়ায় পেশাব করতেছে। পরে ওই পাশে আবার স্কুল ঘরের জানলা দিয়ে আমার এক আপা এবং ভাবি দুইটাই চাচাতো বোন, চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল জবা। জবা আবার ওই স্কুল ঘরে হলো, গলায় ফাঁস দিয়ে মারা গেছে এই 10-12 দিন আগে। জবা পাগল নেই, বড় একটা জিহ্বা বের করে বলতেছে যে তোরা এখানে পেশাব করতেছিস, সেইখানে আমি শুয়ে থাকি। তা আমার পেশাবটা বন্ধ হয়ে গেছে, আমি পেশাব করতেছি, আমি ছোট মানুষ, আমার পেশাব বন্ধ হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখলেন? মানে আপনার সামনে বা মানে একদম আমার সামনে। একদম আপনার সামনাসামনি? আমার যে চাচাতো ভাই সুবহান ভাই আমার এক হাত দূরে দাঁড়াই পেশাব করতেছে, আমরা দুজন একসাথে পেশাব করতেছি। আচ্ছা আচ্ছা। আমি মূলত আপনার ভাই আপনাকে বলেনি, সেটা বলেছিল সেই ওই যে আমার ওই মেয়েটা যে চাচাতো মেয়ে বোন এবং ভাবি যেটা জবা, সেই জবা বড় একটা সামনের জিহ্বাটা, চোখগুলা ওই যে আমাদের গাভীন গরুগুলার যে চোখগুলা, এই এত বড় চোখ, দাঁত নাই, মুখে দাঁত নাই। সে হুঙ্কার দিচ্ছে, কেমন যেন মনে হয় ছুটে আসবে আমার দিকে, বলছে আমি এখানে শুয়ে থাকি আর তুই এখানে পেশাব করতেছিস। আমার পেশাব বন্ধ হয়ে গেছে। তারপরে আমি জানি না কি হয়েছে। পরে আমার মা, আমার এক নানি, এরা সবাই আমাকে পানি টানি দিয়ে, মানে আমি জ্ঞান ফেরার পরে দেখলাম যে আমি আমার ঘরে। আচ্ছা আচ্ছা। পরে আমার ওই নানি আমাকে কি যেন একটা তাবিজ মাজায় দিয়ে দিল, বাঁধিয়ে দিল, বললো যে এখন থেকে একটু দেখতে হবে। আর 2 দিন পরে আমাদের পাশের গ্রামে, কালিয়াকোট নামে একটা গ্রামে, এই গ্রামে হলো মাইকিং করলো, যাত্রা হবে বেদের মেয়ে। আচ্ছা। আমি আমার গ্রামের আরো বেশ কয়েকজন আমরা যাত্রা দেখতে গেলাম। রাত 3টার দিকে যাত্রাটা ভেঙে গেল, আমরা চলে আসতেছি। আসার পথে জন্তিহার ওই গ্রাম পার হলে একটা বড় ইরি ধানের ক্ষেত, তো আজার ড্রেন নামে একটা ড্রেন আছে, ওই ড্রেনের উপর দিয়ে আসতে, এখন রাত্রে আমাদের নদীতে পানি নাই ওই সময়টা, চৈত্র মাসে পানি থাকে না, এখন দেখি নদী ভর্তি পানি। পার হই কেমন, পানি আসলো কোত্থেকে? আমার সাথে যে আরো 3 জন ছিল, ওরা বললো যে মনে হয় যে ওই ভাগাবাড়ির এই ভেঙে গেছে, সুইচ গেট ভেঙে গেছে, ভেঙে সব পানি চলে আসে। এখন একটা নৌকা আছে, তাই বললাম কে নৌকায়, কে? কোনো কথাবার্তা বলে না, নৌকাটা নিয়ে পার আসলো। আমরা 3 জন নৌকায় উঠে, এখন মাঝি তার মুখ দেখতে পারি না, মধ্যে রাস্তায় যায়, মধ্যে রাস্তায় আমরা পার হয়ে গেছি। পার হয়ে গিয়ে মাঝি আমাদের দিকে যখন তাকাইছি, তখন আমরা নৌকা থেকে লাফ দিয়ে নিচে পড়ছি। তো আমারও হাঁটু ভাঙছে, আমার সাথে যে আমরা তো একদম শুকনার উপরে লাফ দিছি, ঠিক আছে, কিন্তু শুকনার উপরে লাভ দিয়েছেন, মানে আমরা ওই নদীর পার থেকে লাফ দিয়ে পড়ছি নিচে। আচ্ছা আচ্ছা। এদের যা দেখছি, এটা সম্পূর্ণ একটা আমাদের মনে হয় চোখের একটা ভুল ছিল। আমরা লাফ দিচ্ছি, নিচে পড়ছি, নিচে পড়ে পাঠা ভাঙছে। পরে আমাদের চিল্লা পালাতে লোকজন আসলো, লোকজন এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে গেল। পরের দিন থেকে আমার ওই যে চাচাতো ভাইটা ছিল, ওর প্রচন্ড জ্বর, জ্বরের বেচারা 2 দিন পরে মারা গেল। আপনার সাথে যে চাচাতো ভাই ছিল? আমার সাথে যে চাচাতো ভাই, আমরা 3 জন ছিলাম, 4 জন ছিলাম, একটা হলো চাচাতো ভাই 3 দিন পরে মারা গেল। আচ্ছা, আমি এর মাঝখানে একটা কথা বলে নেই। এই যে পুরো নদী আপনারা পার হলেন, মাঝখানে কি মাঝির সাথে আপনারা কোনো কথা বলেছেন? কোনো কথা নাই, এই মাঝি আমাদের দিকে তাকায়ও না, মানে নৌকা থেকে নামায় দেবে এই অবস্থায় সে আমাদের দিকে তাকাইছে। আচ্ছা, এটা চেহারাটা কেমন আমি দেখিনি, এটা আসলে এটা বানরের মতো, মানুষটার মুখটা বানরের মতো, কেমন যেন রক্ত গঙ্গা, মানে তার সমস্ত শরীরে রক্ত ঝরঝরায় রক্ত ঝরছে। এগুলো দেখে আমরা লাফ দিছি। যখন লাফ দিছি তখন আমরা পরে, শুকনা নদীতে কোনো পানি টানি ছিল না, আমরা পরে ওখানে, পরে তো চাচাতো ভাইটা মারাই গেল। এর 3 দিন পরে আবার যাত্রা পালা, ওই গ্রামের নাম হলো আকান্তি, আমাদের গ্রামের সাথে 1 কিলোমিটার। আমি, আমার চাচাতো ভাই, একটা ছাত্র, আর একটা নাম মকুল, আমরা গোটল করে ডাকতাম, ওর হাত পা শক্ত ছিল যে গোটল করতাম। আচ্ছা আচ্ছা। এরা আমরা গেছি যাত্রা দেখতে চলে আসতেছি। আমি, সাতচু আর হলো ওই মকুল, মানে গোটল যাকে বলি, 3 জন আসতেছি। শরৎকালে চারিদিকে জোনাকি পোকা থই থই করে, তো ওই সময়টা
আর গ্রামে তো আরো বেশি। ওই রাস্তার উপরে কয়েকটা জোনাকি পোকা, মানে অনেকগুলা 50টার জন্য মতো জোনাকি পোকা এক জায়গায়। তো চাচ্ছু ওই জোনাকি পোকাটা হাতে নিয়ে, আল্লাহ একবার জোনাকি পোকাগুলা এই হাতে, বাম হাতে যে জোনাকি পোকাটা, এই জোনাকি পোকা মনে হয় যে 10 লক্ষ জোনাকি পোকা হলো। আচ্ছা, সব জমাট বেঁধে, এবং এই জোনাকি পোকাটা আকাশের দিকে উঠতে থাকলো। এই বিশাল বড়, মানে এই আলোর, এটা আমি বুঝতেছি না, ওই যে জাহাজের যে আলোগুলা যেভাবে যায় ঠিক এইভাবে আকাশের দিকে ওঠা শুরু করলো। প্রায় 10 কিলোর মতো, আমি জানি না ওইটা, ওই দিক ঘুরে আবার রাউন্ডে আমাদের সামনে এসে আলোটা পড়লো। পরে দেখি যে একটা বয়স্ক মানুষ, তার উচ্চতা কত, 2 ফুট হবে, মুখের দাড়িগুলা সাদা। এই কি একটা আল্লাহ, এই আল্লাহ, এগুলা এই মানুষটা, আমি দৌড়, আমি না এসব দই ঝামেলায়, আমি দৌড়। পরে আমি দৌড় দিয়ে আবার আরকান্দির দিকে ব্যাক করছি। আমি পরে একজন জিজ্ঞেস কে, তার মধ্যে কাকা একটু আসেন তো দেখি, ওই যে ওইখানে কি যেন হয়েছে। আসে দেখি ছাচ্চু হলো নিচে হলো ছোট্ট একটা ওই জায়গা থেকে মাটি কেটে রাস্তা বানাইছে। ওইখানে ছাচ্চুকে, মানে ছাচ্চুর মাথা হলো পানির দিকে, পা উপরের দিকে, কিন্তু সমস্ত মুখের মধ্যে ছোট ছোট পচা মাছ, মাটি, এইগুলা ছাচ্চুর মুখের মধ্যে দিয়ে। আচ্ছা। আর মুকুল, যেটা গোটল বলি, গোটলের মাজা পর্যন্ত কাদার মধ্যে গাড়া। আচ্ছা আচ্ছা। এই আমরা দৌড়ে এসে আমি এই হেল্পটা নিয়ে এদেরকে যখন আসলাম, তখন এই দেখি এই রাস্তার উপর দিকে 3 জন মানুষ দৌড়ে যাচ্ছে, সাদা পাঞ্জাবি পায়জামা পরা, একজন খুঁড়ায় যায়। আচ্ছা আচ্ছা। ওই ঘটনাস্থল থেকে যাচ্ছে, দৌড়ে পালাই যাচ্ছে। তা ছাত্রকে আমরা কি করলাম, ওখান থেকে নিয়ে, গন্ধ, ছাত্রুর গাও দিয়ে প্রচন্ড গন্ধ, পচা মাছ, কেমন যেন একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ গুলো হচ্ছে। তো ওখান থেকে ছাত্র নিয়ে আসলাম। পরে প্রচন্ড জ্বর, ছাত্র সারে না। পরে কবিরাজকে দিয়ে ওর জ্বর ভালো হলো, আর পরে গ্রামে থাকলো না, ও গ্রাম থেকে বের হয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা। ও ওই পর থেকে আরো গ্রামে এখনো, এই আজ তো প্রায় 20-25 বছর আর গ্রামে যায় না। ওই যে ঢাকায় মতিঝিল, ওইখানেই থাকে। এখন কি করে, ওইখানেই থাকে, এইখানে আর গ্রামেই যায় না। গ্রামে ঈদ পর্বণও রোগ, আর গ্রামে যায় না। গ্রাম থেকে একবারে চলে আসছে। এর কয়েকদিন পরে আমি গেছি আমার চাচার বাড়িতে, এই পাশে জন্তিহার একটা গ্রামে আসতেছি। তখন কত রায় 8টা বেশি বাজে না। আমাদের নদীতে পার হয়ে আসছি, এদিকে আর কোনো সমস্যা হয় না, নদীতে পার হয়ে আসছি। এসে জিন্নাদের বাড়ি, আমাদের গ্রামে নদীর সাথে জিন্নাদের বাড়ি, ওদের বাড়ির পায়খানাটা আবার রাস্তার কাছে। এইখানে আসার পরে আমার পায়ের নিচ দিয়ে 2টা বিড়াল এমনি কেমন যেন একটা ডিস্টার্ব করতেছে, খালি যায় আসে যায় আসে। তা আমি মনে করলাম যে এটা জিন্নাদের বাড়ি, এই বেয়াদব বিড়াল টিড়াল। আমি বাম পাশ দিয়ে ওটা শুট করছি। তাই মনে হলো যে ফর্মের একটা বালিশে শুট করলে যেমন ইজিলি, খুব সহজে অনেক দূরে চলে যায়। অনেক দূরে গেল না, 2 হাত সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা যাওয়ার পরে এই ফর্মটা সোজা একটা হাইট হয়ে প্রায় 4 ফিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এটা একটা শিয়াল। এখন এইটা রক্ত চক্ষু এরিয়া আমারে তাড়াইতে আসে, আমারে ধরতে আসে। এটা আমি মানে ব্যাকুপ হয়ে গেলাম। চিন্তা করলাম যে আল্লাহ, এই তো বড়, আমি ইয়েতে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি আল্লাহ। তা আমি আল্লাহ বিল্লাহ করি, কিন্তু আসলে আল্লাহ বিল্লাহ আসে না ভিতরে, একটা ভয় কাজ করে। ওই সময়ে আমি যে দোয়া কালাম কিছুটা জানি, এইগুলা যে একটু বলবো এটি হয়ও না, ভুল হয়ে যায়, বা আসলে ইমানের দুর্বলতা নাকি, এটা হয় না, বলা হয় না। বলতে চাই, সূরা ফাতিহাটাও ঠিক মতো ক্লিয়ার হয় না, বলতে পারলাম না। পরে চারপাশে তো বাড়ি, ওই জলিল ভাই, আমার এক চাচাতো ভাই, ওই জলিল ভাই মানে প্রসব করতেছিল। তাই এরপরে আমি তো দোয়া কালাম করে আমি কিছু ওই আর কিছু বলতে পারি না, কি হয়েছে না হয়েছে। পরে জলিল ভাই দেখে, আমার জলিল ভাইদের বাড়িতে আমি শুয়ে, ওইখান থেকে আমার আব্বা মা এসে নিয়ে গেল। আমার
মাঝে একটা তাবিজ দিয়ে দিছিল, কিন্তু তাবিজটা নিয়ে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। আচ্ছা। যখন আমি জলিল ভাইদের বাড়িতে আমার আব্বা আসলো, মা আসলো, আমার নানি আসলো, তখন আর আমার এই মাঝে তাবিজ ছিল, এই তাবিজটা আমার নিয়ে নিয়েছিল। তো আসলে আমার মনে হয় সবাই খুব স্বল্পতা, একদিন সময় করে এসে বলবো। জি, অবশ্যই। আর এই আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, এবং আপনার বলার ভঙ্গিমা থেকেই আমরা বুঝে গেছি যে আপনি আসলে প্রত্যেকটা জিনিস একদম সামনাসামনি এক্সপিরিয়েন্স করেছিলেন, একদম সামনে। এবং আমার মনে হচ্ছিল যে আপনি মনে হয় সেই দিনগুলোতে হারিয়ে যাচ্ছেন। আমি আর চাচ্ছি না এই দিনগুলো যেন আমার জীবনে আর না আসে। অবশ্যই। এখন কি আপনার সাথে এরকম কোনো কিছু ঘটে? এই গ্রামে যে আমি এই ডিসেম্বরে বাড়িতে গেছিলাম, ডিসেম্বরে বাড়িতে যাইয়া এক রাত্রে আমি একদম পেরেশান করে দিছে আমাকে। আমি এটা তো আমার জীবনে কতবার, প্রায় 20 বারের অধিক আমি এইভাবে অ্যাটাক হয়েছি। আমার কিছুটা আমি এটা চিন্তা ভাবনা করি যে যখনই এই ঝামেলায় পড়ি তখন মাথাটাকে স্থির করি। এইবারে আমি যাচ্ছি ঈশ্বর দিতে, এটা আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই যাবেন নাকি কলেজ পাড়া? যাও। মাথা নাড়লো, কথা বললো না, মাথা নাড়লো না, 5 টাকা ভাড়া, বেশি না, রাত্রে 10 টাকা দেবো, ঠিক আছে চলো। এখন ওই পাকিস্তানের ওই যে কলোনি বল, বিহারির কলোনির ওখানে যা রিক্সাওয়ালা রিক্সা থেকে নামে আমার মনে হয় পেশাব করতে গেল। পেশাব রিক্সাওয়ালা পাইনি, কি আমি ডাকি, চেঁচামেচি করি, রিক্সাওয়ালা আসে। পরে আমি একটা টিকিট ধরেছি, আর অটো এই রিক্সাটা কেমন যেন কে যেন উল্টায় ফেলাই দিল। আমি রিক্সা আচ্ছা আচ্ছা, আপনি বসেছিলেন উল্টে আমাকে সহ রিক্সাটা উল্টায় ফেলাই দিল। উল্টা ফেলাই দিয়ে একটা বড় সড়ো গরু এটা এসে রিক্সারে সিং দিয়ে গুতাইতে পরে আমি তো উঠে দৌড় দিই। আমি এত ভালো দৌড় জানি, কিন্তু দৌড় দিয়ে তো আগাইতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত জোরে দৌড় দিই, এত স্পিডে দৌড় দিই, মাগার ওই রিক্সার কাছেই আমি রাস্তাও পাই না, রাস্তা কোন। পরে আমি ওখানে সারাটা রাত ওখানে ঘুরেছিলাম না, কি করছি আমি নিজেও জানি না। ভোরবেলায় ওই মানুষ যে নামাজ পড়তে যায়, ওনারা মসজিদে নিয়ে পরে আমাকে ঝাড়ু দিয়ে ভালো করে আমি সকালবেলা গা আসি, আমার সারা গায়ে গোবর, তারপরে ধুলাবালি, তারপরে মল মূত্র যত প্রকার ছিল মানুষের, গরুর, এই সব আমার শরীরে। অথচ আমি একটা পাকা জায়গার উপরে, আর আমি তো যাব কলেজ পাড়া, কিন্তু আমি নিজেও তখনও বুঝলাম না যে এটা রাস্তা কি কলেজ পাড়ার নাকি। আমি তো চিন্তা করছি এটা কলেজ পাড়ার, কিন্তু কলেজ পাড়া না, আমাকে নিয়ে যাচ্ছিল বাইপাসে, ভুল আর একটা রাস্তা, ভুল আর একটা। কিন্তু আমি দেখতেছি যে না, আমার রাস্তা আমার রাইট ওয়েতে আমি। আচ্ছা আচ্ছা, আপনি পরে বুঝতে পেরেছিলেন? পরে আমি বুঝতে পারছি যে আমি পরে আমার একদম পেরেশান করে ফেলছে, আমার সমস্ত শরীরে ময়লা মকড়ি দিয়ে একদম ধরাই দিচ্ছে আমার। জি জি জি, আজকের মতো আর সময় দিতে পারছি না, অসংখ্য ধন্যবাদ আমাকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই আপনাদের। তখন আমি ক্লাস 10 পড়ি। কিছুদিন পরই আমার এসএসসি পরীক্ষা। তো অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলায় পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখেন যেন আমি রাতে খেটে পড়তে পারি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে পড়ল। আমি আমার পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করলাম পড়া একদম শেষ করে ঘুমাবো। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা। পড়তে পড়তে মাথা কেমন যেন ভারী ভারী ঠেকছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই।
বাবা আমার পছন্দের কথা মনে রেখেই চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনকার পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5 থেকে 7 মিনিট যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো আছে সেখানে থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না, আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকাই। এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ শুনতে পেয়েছি। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খোঁতখোঁতানি চলে আসতে লাগলো। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব এই বিষয়টি, কিন্তু 10 মিনিটের মতো শুধুই বই নিয়ে বসে থাকলাম। অবশেষে ঠিক করলাম আবার যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই। ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারে। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে হলো উল্টো। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছিলাম প্রায় 10 মিনিট হবে। তখনও ঢাকা শহরে শীত ভালোই আছে। যে সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই যেটা অনুভব করতে লাগলাম সেটা অনেকটা গরম, যেন এই মাত্র কেউ চেয়ারটা থেকে উঠে গেল। বুকের মধ্যে হৃৎপিণ্ড ধক ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরও বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমার সাহস ছিল অনেক বেশি। শব্দটা কিসের ছিল জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আমাদের বাড়ির আশেপাশে কোথাও হয়েছে। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের দিকটা স্পষ্ট দেখা যেত। এমন ভাবে প্রায় মিনিট 2 কাটল। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি, অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো, মিম মিম, দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। এবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাহিরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নিভানো। শুধু দূরে এক ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না,
তাই ইচ্ছে করলে ঝুঁকে নিচটা দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচে উকি দিলাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় চালানো থাকে। সেই আলো মেন গেটে যেখান থেকে শুরু হয়ে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনও ভুলবার মতো নয়। আমি উকি দিয়েই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকে তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উকি দিব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপর এসে পড়ছে। ওর মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা, চিৎকার করে যাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছি না। দৌড়ে সে ভেতরে চলে যাব তারও কোনো উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার হাত থেকে তার দূরত্ব আনুমানিক 4 থেকে 5 হাতের মতো। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘড়ি যেমন উঠছে ঠিক তেমন করে। যত দূর পর্যন্ত আলো যায় তত দূর পর্যন্ত দেখতে পারলাম। শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের আলো বের হচ্ছে ওইটার চোখ দিয়ে। পরের দিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম। কেমন যেন গড়গড় আওয়াজ বের হলো। ভাগ্য ভালো, মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির। রান্না করছিল মনে হয়। আমাকে দেখে মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরো জানান আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটা নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটাকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে। নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না, যেন কেউ চষে বিড়ালটার দেহ থেকে সব রক্ত খেয়ে ফেলেছে। ওই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত ছিলাম। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষা দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছরই পরীক্ষা দেই। জানি অনেকেই বলবেন
পড়ার পেশার ছিল, তাই উল্টো পাল্টো দেখছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যি দেখেছিলাম। ঘটনাটি ঘটেছিল 5 বছর আগে, কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই ভয়ঙ্কর রাত্রিতে। Asian Radio 90.8 FM. আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্যি কাহিনী এ বিষয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকটাত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করেন না, বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার। থাকত পাইক পাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিন সিনেমা কিংবা আরো অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হল। পাত্র উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খামতিনেক কামরা, বারান্দা, বাথরুম, আবার এরই মধ্যে এক ফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়াও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেয়া হল। মাসখানিক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল, বেল, জুঁই যেমন আছে, তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেবার জন্য আরতি, আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেক দিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল, সেখানে মাস 3 কাটিয়ে কানপুর। সেখানেও 1 মাসের উপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি। আরতি এসে ঢুকল। প্রথম নজরে মনে হল চেহারা একটু ম্লান। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। কি বলো, শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাতে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে সব তো অসুখে পড়ে যাবে। ডাক্তার কিছুই করতে পারবে না। তার মানে? মানে বাড়িটা ভালো নয়। সে কি, স্যাঁতসেঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস প্রচুর। সেসব কিছু নয়, অন্য ভয় আছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবল, তারপর আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা 2 জন ছাড়াও আরো একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মাঝে মধ্যে গভীর রাতে দেখা যায়। অন্য লোকে হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইতো না। কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, দড়ি হাতে নিয়ে রাতে একটা লোক ঘুরে বেড়ায়।
আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এবারে ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেয়াল ভেঙে চুরে আমি 2টো ঘর বানিয়েছি। বাইরেরটা চুনকাম করিয়েছি, ভিতরে রং দিয়েছি, গ্যাস বসাবার জন্য রান্নাঘরেও অনেক অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মতো নিয়েই করেছি। ভাড়া থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রেখেছি, আর সে টাকা শোধ হতে 2 বছর লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব, তিনি কি বলেন শুনি। দিন 2 মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘোরতর কৃষ্ণবর্ণ, বিপুলাকায়। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল, আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক কবে বলুন তো? ও বাড়িটার কোনো দোষ আছে? দোষ মানে? মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিলেন? আগের কোনো ভাড়াটে? বাড়িওয়ালা মাথা নাড়ল। না না মশাই, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি কারো মৃত্যু হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন নাকি? অনেক বিষয় আছে, তর্ক করে বোঝানো যায় না। স্থূল উদাহরণ দেয়া যেখানে সম্ভব নয়। চলে এলাম, তর্ক করলাম না। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কোটরগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দিন। জল শুধু খেল না, মুখে চোখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়ি দিয়ে এসেছি। কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন, আমি কিন্তু এ পর্যন্ত কিছুই দেখিনি, কোনো শব্দও শুনিনি। সেই জন্য এতদিন আমি আরতির সঙ্গে ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা ওসবে আমার কোনোদিনই কোনো বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম, বাস বন্ধ, ট্যাক্সিও পাইনি। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছতে প্রায় 12টা হয়ে গিয়েছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো? একটু কমজোর বাতি, কিন্তু সে বাতিতেও দেখতে কোনো অসুবিধে হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া, আগের টালির ছাদ ছিল। আমরাই খরচ করে অ্যাসবেস্টস দিয়েছিলাম। ওপরের 2টো কাঠের কড়ি, একটা কড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ি ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, 2টো চোখ আধ বোঝা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। বোধহয় জিভের উপর দাঁতের চাপ পড়েছিল, তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে। কিছুটা দেহের উপর, কিছুটা আবার মেঝেতে। পরনে আধমলা ধুতি, কাঁধে পৈতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সবকিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। প্রথমে সে বুঝতে পারেনি, তারপর ওপর দিকে চোখ যেতেই
আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, দুটো চোখ করমচার মতো লাল। আমি চুপ করে সব শুনলাম। আশিসের কথা শেষ হতেই জিজ্ঞাসা করলাম, আরতি এখন কেমন আছে? খুব ভালো নয়, বিকারের ঘুরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে। আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছে হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোন লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করছে। সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চলো একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছ, তা তো নাও হতে পারে। পুলিশে খবর দেওয়াও তোমাদের একটা কর্তব্য। তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম। কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। সব চোখের ভুল, বুঝলে? আশিস মাথা নাড়ল। কিন্তু দুজনেই ভুল দেখলাম। ওরকম হয়, একজনের ভয় আর একজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই, তা কি হতে পারে? এইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে উপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দন থেমে না যায়। ও দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরো অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগই নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তা হওয়াও সম্ভব নয়। কোনো যুক্তিতর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল, আর্থিক লোকসান সত্ত্বেও। এই ঘটনার প্রায় মাস 3 পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি, হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, মশাই, সত্যি কথা বলুন তো, বাড়িটার কি রহস্য? আমার আত্মীয়টি তো থাকতে পারল না, পালালো। প্রথমে কিচ্ছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে শুল বেঁধানো ছিল। বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল, তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যে ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন? করার চেষ্টা করেছি মশাই, অনেকবার করেছি, প্রত্যেকবার এক একটা বিঘ্ন। বুড়োর আত্মীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে বের হতেই পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম,
ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যা হতো। পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হল না। কি করি বলুন তো? সে উত্তর দিতে পারেনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যায়, প্রেত জনি বলে কিছু নেই, তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান। বাড়িটা এখনো খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ কোনো কিছুর জন্য দায়ী থাকব না। এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। Asian Radio 90.8 FM